ডক্টর ইউনূস, আমি আপনাকে 52 বছর চিনি, আপনি ভুল দেখাতে বলেছেন। সবচেয়ে বড় ভুল, হাসিনার পতনের অন্যতম কারণ খুব বেশি আমরা নির্ভর। আপনি তার চেয়ে বেশি আমরা নির্ভর করি। উপজেলাগুলিতে যান, স্কুল কমিটিগুলিতে যান, ওই ঘুষখোর হলো এদিক ওদিক হয়, ওই ডিসিরা, ওই বেশিরভাগই 99% এরকম। কেন ওখানে রিটায়ার্ড আর্মি অফিসাররা নাই, বেসরকারি কর্মচারীরা নাই, সব লোকরা নাই? যাই হোক, বুঝতেছি সময় খুব কম আছে। আবারও বলবো, গো টু দ্য পেপার। না হলে ছাত্রদের ঠেলা সামলাচ্ছে, জনগণ এবার আসবে, সেই ঠেলা কেউ সামলাবে না, জনগণ আসবে। পার্টি প্রধানের একজন লোক দুইবারের বেশি পার্টি প্রধান হতে পারবে না, এবং এই পার্টি প্রধানের হওয়ার পরে তার স্পাউস বা তার সন্তান পার্টি প্রধান হতে পারবে না। এটা ইসলামী একটা নীতি, ইসলামী নীতি একটা। আমরা যদি দেখি খেলাফতের হিস্ট্রি দেখি, তাহলে দেখব সেখানে কোনো খলিফাই তার ছেলে বা মেয়েকে তার ওয়াইফকে তারা এই রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য বা তাদের পার্টি প্রধান হওয়ার জন্য তারা এটা বিবেচনা করে যাননি এবং সেই সুযোগটা সৃষ্টি করে যাননি। এটা শুধু খেলাফত আমলে না, আপনি উন্নত দেশগুলো দেখেন, বর্তমানে কোনো সরকার প্রধানই, কোনো প্রাইম মিনিস্টার, কোনো প্রেসিডেন্ট এই নিয়ম করে যান নাই যে তার ছেলে বা মেয়ে বা তার স্পাউস সেখানে রাষ্ট্রপ্রধান হবে অথবা পার্টি প্রধান হবে। গত 15-16 বছরে এটা পুরা বাংলাদেশে বিভিন্ন অফিসে যে দলীয়করণ করা হয়েছে এবং চরম সাম্প্রদায়িকতা করা হয়েছে, চরম সাম্প্রদায়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চরম সাম্প্রদায়িক, এটা আপনার কাছে মানে অদ্ভুত মনে হবে, কিন্তু আমি মনে করি যে 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 নীতিটা গ্রহণ করা হয়েছিল চরম সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক না। সেখানে যারা যে কোনো একটা অফিসে ধরুন, সংখ্যাগরিষ্ঠ লোকজন আছে আর যে সংখ্যালঘু আছে, সংখ্যালঘু একটা বিশেষ সম্প্রদায়, তারা যদি একটা লোক থাকে তার 4-5টা স্টেপ বাদ দিয়ে তাকে উপরে নিয়ে যাওয়া হবে। রাষ্ট্রের যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি বৈষম্যহীন করতে চাই, একটা বন্টন, সুষম বন্টন ব্যবস্থা একটা দরকার আছে। আমরা বড় বড় মেগা প্রজেক্ট করলাম গত 16 বছরে, এর সুফল আপনি যদি চিন্তা করেন, গ্রামের লোকজন কি পেয়েছে? কি উত্তর? তারা তো এর সাথে সংযুক্ত না। আমরা গাড়ি চালাই বা বাসে চড়ে সেই সমস্ত মেট্রো এই সড়কের উপর দিয়ে যাচ্ছি, ওভারের উপর দিয়ে যাচ্ছি, মেট্রো রেলে চড়ছি, কিন্তু এখানে তো আমাদের আপামর জনসাধারণ যারা গ্রামে বাস করে তাদের কিন্তু কোনো পার্টিসিপেশন নেই। এত যে কারিগরি টাকা খরচ হলো, এর সুফল তো আমাদের সাধারণ জনসাধারণ তো পাচ্ছে না। একটা বঞ্চনার তো যুক্তি রয়েই গেছে। তাহলে আমরা একটা সুষম বন্টনের ব্যবস্থার কথা চিন্তা করতে পারি। ধরেন, মনে করেন এখন তো শহরভিত্তিক সব ব্যবসা বাণিজ্য শিল্প সবই এখানে, গ্রামে টাকা যায় কীভাবে? টিআর, টেস্ট রিলিফ যেটাকে বলে, এরকম আরও কিছু কিছু কাজ আছে। লোকাল গভর্নমেন্টের মাধ্যমে রাস্তাঘাট কিছু নির্মাণ করে, এই তেমন তো কিছু না। তো আমাদের মধ্যে একটা বিভেদ রয়ে গেছে, শহরের ইনকাম আর গ্রামের ইনকামের মধ্যে তো একটা বিশাল একটা ব্যবধান রয়ে গেছে। এটাকে সংকুচিত করতে হবে। যাদের দেওয়ার সামর্থ্য আছে তাদের কাছ থেকে নিয়ে, যাদের প্রয়োজন তাদের কাছে টাকাগুলো যাওয়ার ব্যবস্থা করতে হবে। শিক্ষার কথা কিন্তু বারবার ফেরত আসতেছে এবং এটা মৌলিক কারণ, এবং এইটা আমাদেরকে যে কোনোভাবে হোক এটা অ্যাড্রেস করতে হবে। শিক্ষার মধ্যে নৈতিকতা আনতে হবে। আমরা তো শিক্ষিত অনেকেই আছি, কিন্তু ওই যে উনি বললেন, একজন বলে গেলেন বক্তা, যে আমরা সবাই জানতেছি কিন্তু আমি মানলাম না, আমি করলাম না। আমার নৈতিকতাকে পাশে রেখে বিসর্জন দিয়ে আমি ঘুষ খাচ্ছি, এটা করছি, সেটা করছি, ঘর বাড়ি বানাচ্ছি। তো শিক্ষার তো একটা সংস্কার, আসল সংস্কার তো দরকার, এবং এটার মধ্যে নৈতিক শিক্ষা আনতে হবে, প্রায়োগিক শিক্ষা আনতে হবে, মানে কী দিয়ে মানুষের উপকার হবে, তার জীবিকা নির্বাহ হবে, সেই ভাবনাগুলো শিক্ষার মধ্যে আনতে হবে। এখানে কথা উঠেছিল আপার হাউস, লোয়ার হাউস।
আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি, সমস্যা একটা সিস্টেম আমি অ্যাডপ্ট করলাম, সেটাকে ছেড়ে দিলাম, সমস্যার মধ্যে পড়লাম, আর একটা সিস্টেম অ্যাডপ্ট করলাম, সেটাকে ছেড়ে দিলাম। এই যে প্রেসিডেন্সিয়াল এবং প্রধানমন্ত্রী কী ব্যবস্থা, এটা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। এটা তো মৌলিক সমস্যা না। আমরা যদি বেসিক স্ট্রাকচারকে যদি সংস্কার না করি, তা আমরা যদি এরপর প্রেসিডেন্ট নির্বাচন করি, তো আমরা তো ওই জায়গায় পড়বে, যে লাউ সেই করবে। আমরা কি সেই পরিস্থিতি চাই না, কারণ সমস্যা তো এটা না। পুঁজিবাদ নয়, নিরঙ্কুশ সমাজবাদ নয়, কল্যাণ রাষ্ট্র, অর্থাৎ সর্বতভাবে রাষ্ট্র তার জনসাধারণের জন্য কল্যাণ নিশ্চিত করবে, মালিকরা শ্রমিকের কল্যাণ নিশ্চিত করবে, শাসকরা শাসিতের কল্যাণ নিশ্চিত করবে। এই কল্যাণ রাষ্ট্রের ধারণা থেকে প্রজাতন্ত্রগুলো বিকাশ লাভ করে দ্বিতীয় মহাযুদ্ধের পরে। কিন্তু আমাদের শাসনতন্ত্র একটি এই কল্যাণ রাষ্ট্র ধারণার একটি প্রতিভূ উপনিবেশিক আমলের থেকে ধার করা। কিন্তু সেখানে আমরা তো ব্রিটিশের গোলাম ছিলাম, সেভাবে গোলামীর চিন্তা থেকেই এই শাসনতন্ত্রটি রচিত হয়েছে ব্রিটিশ সংবিধানের অনুকূলে। এবং আপনারা জানেন, মানে আমরা কনস্টিটিউশনাল ডেমোক্রেসি অর্থাৎ সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই গণতন্ত্র আমাদের জন্য কোনো সুফল বয়ে আনে নাই, সেটার ফলেই এই বিপ্লবটি হয়েছে। সোজা কথা, দীর্ঘ 50 বছর একটি রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ হয়েছে তা নাগরিক সাধারণকে সমতা দেওয়ার জন্য, নাগরিক সাধারণকে গণতন্ত্র দেওয়ার জন্য। এখন এই গণতন্ত্র যদি আপনি দেন, তাহলে মানে আমি মনে করি এই একটি শব্দ, গণতন্ত্র, গণতন্ত্র এবং গণতন্ত্র, এইটাই হচ্ছে বাংলাদেশের সংবিধান, এইটাই বাংলাদেশের জনগণের মূল মন্ত্র, এইটাই শিক্ষা, এইটাই দীক্ষা। শাসনতন্ত্রের গণতন্ত্র খুবই ভালোভাবে লেখা আছে। এই সিস্টেম বেসিক ফান্ডামেন্টাল রাইটসকে এনশিওর করা আছে। কিন্তু আপনারা দেখেছেন গত 54 বছরে কিভাবে যারা শাসনতন্ত্র রচনা করেছে তারাই শাসনতন্ত্রের কিভাবে সর্বনাশ শাসন করছে। এখন একটি সময় এবং সুযোগ সৃষ্টি হয়েছে। এই সময়ের সুযোগ সৃষ্টির কে কাজে লাগাতে হবে, অর্থাৎ মানুষের সমাধানের জন্য কি সংবিধান রচিত হতে হবে, মানুষের অধিকার নিশ্চিত করে কি সংবিধান রচিত হতে হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।